নমস্কার। এসআইআর নিয়ে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে আরও একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম। গত ১৬ই ডিসেম্বর যে ড্রাফট ইলেকটোরাল রোল বা খসড়া ভোটার তালিকা সেটি প্রকাশিত হয়ে গেছে। এবার এই যে খসড়া ভোটার তালিকা, সেই ভোটার তালিকা থেকে বেশ কিছু সংখ্যক ভোটারকে কমিশন হিয়ারিং বা শুনানির জন্য ডাকবে। কমিশনে তাই এখন শুরু হয়ে গেছে চূড়ান্ত প্রস্তুতি হিয়ারিংয়ের জন্য। যেটুকু কমিশন মারফত জানা যাচ্ছে যে আগামী ২৩শে ডিসেম্বর থেকে শুনানি শুরু হতে চলেছে। প্রত্যেক ব্যক্তি যারা শুনানিতে ডাক পাবেন তাদেরকে ওই এলাকার যে সংশ্লিষ্ট বিএলও বা বুথ লেভেল অফিসার তিনি ওই শুনানির জন্য নোটিশ ওনার বাড়িতে গিয়ে দিয়ে আসবেন। ২ কপি হিয়ারিংয়ের নোটিশ দেয়া হবে। ১ কপি আপনার কাছে ভোটারের কাছে দেয়া হবে এবং আরেক কপি বিএলও ভোটারের সই করিয়ে নিয়ে উনি নিজের কাছে রেখে দেবেন বা পরে সেটি কমিশনের আধিকারিকদের তিনি জমা দেবেন। এখন এই হিয়ারিং কোথায় হবে? হিয়ারিং হবে সাধারণত বিডিও অফিস, এসডিও অফিস বা ডিএম অফিসে। তবে যেটুকু অনুমান যে বিডিও অফিসে অথবা তার বিডিও অফিস সংলগ্ন পার্শ্ববর্তী কোনো স্কুল বা কলেজ বা কোনো সরকারি অফিসে শুনানি হতে পারে। ড্রাফট রোলে নাম থাকা যে সমস্ত ভোটারদেরকে শুনানির জন্য ডাকা হবে, তাদের কাছে শুনানির দিনের অন্তত কমপক্ষে ৩ থেকে ৪ দিন আগে তাদের কাছে শুনানির জন্য নোটিশ পৌঁছে যাবে এবং সেই শুনানির নোটিশের মধ্যেই যাবতীয় দিনক্ষণ, সময় সবকিছুই উল্লেখ থাকবে সেই শুনানির নোটিশে। এখন প্রশ্ন হলো যদি কোনো ভোটার ওই নির্দিষ্ট দিনে শুনানিতে উপস্থিত থাকতে না পারেন, সেক্ষেত্রে কী হবে? এ বিষয়ে একটা কথা পরিষ্কার করে দেওয়া ভালো যে ব্যক্তিকে শুনানির জন্য ডাকা হবে তাকে কিন্তু সশরীরে শুনানিতে উপস্থিত হতেই হবে। হতে পারে তিনি সেই দিন কোনো কারণে, বিশেষ কারণে, গ্রহণযোগ্য কোনো কারণে তিনি হয়তো সেদিন উপস্থিত থাকতে পারবেন না। সেক্ষেত্রে সেই ব্যক্তিকে ইআরও অর্থাৎ ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, প্রত্যেক বিধানসভায় একজন করে থাকেন, তার কাছে আগাম আবেদন করতে হবে যে তিনি ওই দিনকে তার ব্যক্তিগত কাজের জন্য তিনি উপস্থিত থাকতে পারছেন না এবং ওনাকে সেক্ষেত্রে বিকল্প তারিখের জন্য আবেদন করতে হবে এবং সেটি ইআরও সেক্ষেত্রে মঞ্জুর করতে পারেন। তবে যারা ৮৫ বছর বা তার বেশি বয়স্ক ভোটার বা যারা প্রতিবন্ধী রয়েছেন, তাদের জন্য তাদের যাতে সশরীরে শুনানির যে জায়গা সেখানে গিয়ে উপস্থিত হতে না হয় সে বিষয়ে কমিশন ভাবনা-চিন্তা শুরু করেছে। তাদের প্রয়োজন হলে তাদের বাড়িতে গিয়েই কমিশনের আধিকারিকরা গিয়ে শুনানি করবেন। এখন প্রশ্ন হলো এই শুনানিতে উপস্থিত থাকবেন কারা? এই শুনানিতে উপস্থিত থাকবেন এর আগেই আমি বললাম যে প্রত্যেক বিধানসভায় একজন করে ইআরও থাকেন এবং তার আন্ডারে ১০ থেকে ১২ জন করে অ্যাসিস্ট্যান্ট ইআরও থাকেন। অর্থাৎ এইইআরও থাকেন। তো সেই যে শুনানি, সেই শুনানিতে উপস্থিত থাকতে পারেন ইআরও অথবা এইইআরও অথবা কমিশনের অন্যান্য আধিকারিকরা এবং সঙ্গে সংশ্লিষ্ট যে বুথ, সেই বুথের বিএলও উপস্থিত থাকবেন। এই শুনানিতে কাদের ডাকা হবে এবং কেনই বা তাদের ডাকা হবে? এগুলো আমি এখন একে, একে সবিস্তারে ব্যাখ্যা করছি। প্রথমত, প্রত্যেক যে ভোটার যারা এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন এবং তার ভিত্তিতে যাদের নাম খসড়া ভোটার তালিকায় রয়েছে, সেখান থেকে কিছু ব্যক্তি এমন রয়েছে যাদের কমিশনের পরিভাষায় বলা হচ্ছে আনম্যাপড ভোটার বা নো ম্যাপিং, অর্থাৎ এনারা ২০০২ সালে ভোটার ছিলেন না নিজে এবং এনার পরিবারের অন্য কেউ ২০০২ সালে ভোটার ছিলেন না। মা, বাবা, ঠাকুরদা, ঠাকুমা, দাদু বা দিদা এদের কেউই ভোটার ছিলেন না।
অর্থাৎ এনারা এনুমারেশন ফর্মের যে নিচের পোর্শনটা, সেই নিচের অংশটা ফাঁকা রেখেছেন। কোনো কিছুই দিতে পারেননি। এনাদেরকে কিন্তু নো ম্যাপিং ভোটার হিসাবে শুনানিতে ডাকা হবে। এই সংখ্যাটা কমিশনের হিসাব অনুযায়ী প্রায় ৩১ লক্ষের কাছাকাছি। দ্বিতীয় ক্যাটাগরির মধ্যে যারা পড়ছেন, তারা কমিশনের যে এনুমারেশন ফর্ম, সেই এনুমারেশন ফর্মে এমন কিছু ব্যক্তিকে লিঙ্কেজ দেখিয়েছেন, যারা মা, বাবা, দাদু, দিদা, ঠাকুরদা, ঠাকুমা এদের বাইরে। অর্থাৎ দাদা, দিদি, পিসি, মাসি ইত্যাদি এরকম ব্যক্তিদেরকে ওনারা লিঙ্কেজ হিসেবে দেখিয়েছেন। এনাদের কিন্তু কমিশন শুনানিতে ডাকবে। আরেক ধরনের ভোটাররা, যাদের নাম ২০০২ সালে ভোটার লিস্টে ছিল, অথবা তার মা, বাবা, ঠাকুরদা, ঠাকুমা, দাদু, দিদা এদেরও নাম ছিল, কিন্তু ওনারা ফর্মে যাদেরকে লিঙ্কেজ হিসেবে দেখিয়েছেন, নিজের নাম অথবা অন্যান্য যে যে আমি বললাম সম্পর্কগুলো, কোনো কারণে তাদের ফর্মে দেওয়া তথ্যের সঙ্গে কমিশনের যে ডেটাবেস বা সার্ভারের তথ্য ম্যাচ করছে না। অর্থাৎ হতে পারে উনি যে সিরিয়াল নাম্বারটা দিয়েছেন, সেই সিরিয়াল নাম্বারটা কমিশনের সার্ভারের সঙ্গে ম্যাচ করছেন না, এবং সেক্ষেত্রে তখন নো ডেটা ফাউন্ড বা ডেটা মিসম্যাচ এটা শো করছে। সেই সমস্ত ভোটারদেরকে কমিশন কিন্তু হিয়ারিংয়ে ডাকবে। এরপর আর এক ধরনের যে ভোটার রয়েছে, যাদের সংখ্যাটাই কিন্তু সবথেকে বেশি, এগুলোকে বলা হচ্ছে যৌক্তিক অসঙ্গতি, বা যেটাকে ইংরাজিতে বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সিজ। এগুলোর মধ্যে কারা পড়ছে? দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তির নাম ২০০২ সালে এক ছিল, ২০২৫ সালে সেই নামটা কিন্তু পুরোপুরি বা আংশিক পরিবর্তন হয়ে গেছে। ধরা যাক কার নাম ছিল রবীন্দ্রনাথ পাল, এখন হয়ে গেছে আশিস পাল। অর্থাৎ কমিশনের ডেটাবেসে পুরো নামটাই কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এই সমস্ত ব্যক্তিদের যাদের নামের গণ্ডগোল রয়েছে, বা নামের পদবীর গণ্ডগোল রয়েছে, তাদের কিন্তু কমিশন হিয়ারিংয়ে ডাকতে পারে। আর কাদের ডাকতে পারে কমিশন? সেই সমস্ত ব্যক্তিদের যাদের ধরুন বাবা এবং সন্তানের যে বয়সের ফারাক, সেটি ১৫ বছরের কম অথবা ৪৫ বছরের বেশি। সেক্ষেত্রে সেই সমস্ত ভোটারদের কিন্তু কমিশন হিয়ারিংয়ে ডাকতে পারে। আবার এমন কিছু ভোটার রয়েছেন যাদের বয়স ২০২৫ সালের হিসাবে ৪৮ বছর বা তার বেশি, কিন্তু স্বাভাবিক নিয়মেই ওনাদের তাহলে ২০০২ সালে ভোটার হয়ে যাওয়ার কথা, কিন্তু ওনারা এখন যে ফর্ম ফিল আপ করেছেন, সেখানে বাবা বা মা, ঠাকুরদা, ঠাকুমা, দাদু বা দিদাকে দিয়ে প্রয়োজনী হিসাবে দেখিয়েছেন। নিজেরা কিন্তু ভোটার ছিলেন না। তাহলে কমিশনের মনে একটা সন্দেহ থেকেই যাচ্ছে যে ওনার বয়স ৪৮ বছর হওয়া সত্ত্বেও উনি কেন ২০০২ সালে ভোটার ছিলেন না? এই বিষয়টা ব্যাখ্যা চাওয়ার জন্য কিন্তু কমিশন সেই ব্যক্তিকে, যার বয়স ৪৮ বছর বা বেশি, যিনি তার পরিবারের অন্য কাউকে দিয়ে লিঙ্কেজ দেখিয়েছেন, তাকে কিন্তু কমিশন হিয়ারিংয়ে ডাকতে পারে। আরও এক ধরনের ক্যাটেগরি রয়েছে এমন ভোটার যারা ৪০ বছরেই কিন্তু ঠাকুরদা হয়ে গেছেন। এদেরকে কিন্তু কমিশন হিয়ারিংয়ে ডাকতে পারে। জেন্ডার বা লিঙ্গ মিসম্যাচ যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু কমিশন তাদেরকে হিয়ারিংয়ে ডাকতে পারে। এছাড়াও আরও একটি বিষয়ে কমিশন হিয়ারিংয়ে ডাকতে পারে, যদি কোনো ভোটার ইচ্ছাকৃতভাবে কমিশনকে ভুল তথ্য দেন, বা তাকে
কমিশনের মনে হতে পারে যে সন্দেহজনক ভোটার, সেক্ষেত্রে কিন্তু তাকে কমিশন চাইলেই কিন্তু হিয়ারিংয়ে ডাকতে পারে। অর্থাৎ এই যে ৬ থেকে ৭ রকম আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম, এইগুলো কিন্তু কমিশন সমস্ত কিছু খতিয়ে দেখছে এবং এনাদেরকে কিন্তু কমিশন হিয়ারিংয়ে ডাকতে পারে। এখন হিয়ারিংয়ে আপনাদের মনে একটা আতঙ্ক তৈরি হয়ে যেতে পারে হিয়ারিং সম্বন্ধে। একদমই বিষয়টা তা নয় কিন্তু। কমিশন কোনো একটা বিষয়ে আপনার যে দেওয়া তথ্য সেগুলো সম্বন্ধে কমিশন আরও একটু ব্যাখ্যা চাইছে, ক্লারিফিকেশন চাইছে। তাই হয়তো আপনার কাছ থেকে আপনার যে দেওয়া তথ্য তার সাপেক্ষে কিছু নথি বা ডকুমেন্ট চাইছে। এমনটা ভাবার কোনো কারণ নেই যে আপনাকে হিয়ারিংয়ে ডাকছে মানেই আপনার নামটি আ যে ফাইনাল ভোটার লিস্ট সেখান থেকে আপনার নামটি বাদ চলে যাবে। এরকম ভাবার কোনো কারণ নেই। তার কারণ কমিশন বারবার এটা আশ্বস্ত করেছে যে কমিশনের উদ্দেশ্য কিন্তু কখনোই বৈধ ভোটারকে কিন্তু বাদ দেওয়া নয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার চলুন যে কমিশনে যখন হিয়ারিং হবে সেখানে সেক্ষেত্রে কি ডকুমেন্ট প্রয়োজন, কি নথি ভোটারদেরকে দেখাতে হবে তার যে নাগরিকত্বর প্রমাণ করার সাপোর্টে অর্থাৎ সমর্থনে তাকে কি নথি পেশ করতে হবে। আপনি ভারতের নাগরিক এটা প্রমাণ করার জন্য যে ডকুমেন্টগুলো আপনাকে সাবমিট করতে হবে হিয়ারিংয়ে, সেই ডকুমেন্টগুলো আপনি অরিজিনাল এবং ১ কপি জেরক্স করে কিন্তু এক সেট নিয়ে যাবেন। প্রয়োজনে অ্যা কমিশনের আধিকারিকরা সেই ১ কপি জেরক্স কিন্তু জমা নিতে পারেন এবং আপনার এই যে হিয়ারিং হবে, সেই হিয়ারিংয়ে তারা সেই অনুযায়ী আপনার দেওয়া তথ্য অনুযায়ী, আপনার দেওয়া কাগজপত্র বা পেপারস অনুযায়ী তারা কিন্তু সেখানে যে কারণটা, কী কারণে আপনার আবেদনটা গ্রহণ করা হলো বা কী কারণে গ্রাহ্য হলো সেটা কিন্তু অফিসিয়ালি তারা কিন্তু নথিবদ্ধ করবেন সেই আপনার দেওয়া কাগজপত্রের ভিত্তিতে। তো এখন এই যে কী নথি লাগবে সেটি বলার আগে আমরা ৩ টে তারিখ কিন্তু এখানে মাথায় রাখতে হবে। ১ম হচ্ছে যে ১/৭/১৯৮৭ তার আগে যাদের জন্ম তাদের কি ডকুমেন্ট জমা দিতে হবে। আরেকটা হচ্ছে ১/৭/১৯৮৭ থেকে ২/১২/২০০৪ এর মধ্যে যাদের জন্ম। আরেকটি ৩ নম্বর যে তারিখ ২/১২/২০০৪ এর পরে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কি নথি দেখাতে হবে। ১ম যে তারিখটা বললাম ১/৭/১৯৮৭ এর আগে যাদের যাদের জন্ম তাদের ক্ষেত্রে কমিশনের যে ঠিক করে দেওয়া যে ১৩ টি যে নথি তার মধ্যে নিজের দেওয়া একটি নথি পেশ করলেই হবে। শুধুমাত্র নিজের। যাদের জন্ম ১/৭/১৯৮৭ বা তার আগে। আর যাদের জন্ম ১/৭/১৯৮৭ এর পর থেকে ২/১২/২০০৪ এর মধ্যে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যা যিনি ভোটার ওনার নিজের এবং ওনার বাবা অথবা মায়ের যেকোনো একজনের এই নথিগুলোর মধ্যে থেকে একটি নথি দেখাতে হবে। তাহলে ২য় ক্যাটেগরিটায় কি দাঁড়ালো? যে যাদের জন্ম ১/৭/৮৭ থেকে ২/১২/২০০৪ সেক্ষেত্রে যার হিয়ারিং হচ্ছে ওনার নিজের নথি এবং ওনার বাবা অথবা মায়ের যেকোনো একজনের নথি দেখাতে হবে। আর যে ৩য় ক্যাটেগরির মধ্যে পড়ছে যাদের জন্ম ২/১২/২০০৪ এর পরে তাদের ক্ষেত্রে কিন্তু ওই যাকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে সেই নির্বাচকের নিজের তথ্য এবং তার মা এবং বাবা দুজনেরই কিন্তু তথ্য বা পেপারস দিতে হবে। এখন কি নথি দিতে হবে? চলুন দেখে নেয়া যাক। ১ নম্বর হচ্ছে সরকারি কর্মচারীর পরিচয়পত্র। যদি কোনো ভোটার সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকার বা কোনো আ
গভর্নমেন্ট আন্ডারটেকিং বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং এ যদি কোনো কাজ করেন, সেক্ষেত্রে সেই আ তাদের দেওয়া যদি কোনো পরিচয়পত্র থাকে তাহলে তিনি সেটি দেখাতে পারেন। তারপরে হচ্ছে ১৯৮৭ সালের পূর্বে যদি ব্যাংক বা পোস্ট অফিসে কোনো বা এলআইসির যদি কোনো আপনার কাগজ থাকে তাহলে সেটি কিন্তু আপনি দেখাতে পারেন। আপনার জন্মের শংসাপত্র, রাজ্য সরকারের যে আপনার বার্থ সার্টিফিকেট থাকে, যেগুলো রাজ্য সরকার ইস্যু করে সেই জন্ম সার্টিফিকেট কিন্তু আপনি দেখাতে পারেন। কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কোনো স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি বা বোর্ড সার্টিফিকেট সেইগুলো কিন্তু আপনি দেখাতে পারেন। পাসপোর্ট, যে ভারতের যে ইন্ডিয়ান যে পাসপোর্ট, সেই পাসপোর্ট কিন্তু আপনি দেখাতে পারেন। এছাড়া আর ৬ নম্বরে রয়েছে আপনার পার্মানেন্ট ডোমিসাইল সার্টিফিকেট, যেটি কিন্তু আপনার এসডিও পদমর্যাদা বা তার ঊর্ধ্বে পদমর্যাদার কোনো অফিসারের ইস্যু করা হতে হবে কিন্তু। কোনো বিডিও বা গ্রাম পঞ্চায়েত প্রধান বা কোনো পৌরসভার চেয়ারম্যানের দ্বারা কিন্তু করলে হবে না। তারপর রয়েছে যে বন অধিকার পরিচয়পত্র। যাদের কোনো ফরেস্টের কাছাকাছি যাদের হচ্ছে মানে বাড়ি, সেই ফরেস্ট সংলগ্ন আদিবাসীদের অ্যা বন দপ্তর থেকে কিছু পরিচয়পত্র প্রদান করা হয়। সেইগুলো কিন্তু দেখাতে পারেন। আর কি রয়েছে? আপনার কাস্ট সার্টিফিকেট, এসসি, এসটি, ওবিসি যদি আপনার কাস্ট সার্টিফিকেট থেকে থাকে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া, সেই কাস্ট সার্টিফিকেট কিন্তু আপনি দাখিল করতে পারেন। এছাড়া আর কি রয়েছে? আপনার এনআরসি নথি, যেটি যদিও আমাদের এই রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমাদের এই রাজ্যে কিন্তু কোনো এনআরসি কোনো নথি এখনো পর্যন্ত নেই। আর রয়েছে বাড়ির জমি আ বা বাড়ির বা জমির দলিল বা পর্চা, সেটা যদি ১৯০০ আ আ ৮৭ সাল বা তার হচ্ছে আগের কোনো জমির পর্চা বা দলিল থাকে, বা যারা সরকারি কোনো পাট্টা পেয়েছেন সেই সংক্রান্ত যদি কোনো কাগজপত্র থাকে তাহলে কিন্তু সেটিও তিনি দেখাতে পারেন। আর যে ১২ নাম্বার যে আ পরিচয়পত্র ডকুমেন্ট আধার, যেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, সেটি কিন্তু শুধুমাত্র ব্যক্তির আ পরিচয়পত্র হিসাবে, মানে আমি এই ব্যক্তিটাই যে আমি সেটা দেখানোর জন্য কিন্তু। অন্য কোনোভাবে কিন্তু এই আধার কার্ডটাকে কিন্তু গ্রাহ্য করা হবে না। আর যে সর্বশেষ যে আ ১৩ নম্বরের যেটা নির্বাচন কমিশন বলে দিয়েছে যে বিহারের সর্বশেষ যে এসআইআর হলো, সেই এসআইআর এর মানে যদি নাম থাকে তাহলে সেটিও কিন্তু গ্রাহ্য হবে। সুতরাং কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনি যে ডকুমেন্টগুলোর কথা বললাম সেগুলো আপনি রেডি করে রাখুন এবং আপনার নির্ধারিত দিনে আপনি হিয়ারিং এ উপস্থিত হন। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। তাই অ্যা আরও একবার অনুরোধ করব, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন প্রেস করবেন, যাতে করে আমার এই চ্যানেলে যাবতীয় আপডেট আপনারা পেয়ে যান এবং প্রচুর পরিমাণে আপনারা ভিউ করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। ভালো থাকবেন। ধন্যবাদ।